ঘুম থেকে উঠেই আজ হচ্ছে প্রথমে কি কাজ করেছি জানো? হ্যাঁ, যদিও তোমরা বিছানার থেকে দেখছো, কিন্তু না, আজকে বিছানার থেকে শুরু করিনি। কারণ ঘুমের থেকে উঠেই রান্নাঘরে গিয়ে বাসনগুলো বের করে দিয়ে রান্নাঘরটা ক্লিন করে মুছে তারপরে আমি প্রেসারে কটা আলু সেদ্ধ ভাত করে নিয়েছি। কেন বলো তো? এখন বাজে 8:30। তো 8:30টার সময় এই যে মেয়ে সবে পড়তে গেল, আর আমি ভাবলাম কি চলো যে আগে ভাতটা করে নিই। তো ওই কারণেই আগে ভাতটা করে নিলাম, আর এখন এই যে বিছানা তুলতে এসেছি। আর আজ ভাবছি যে ওই চাদরটা না খুলে দেবো। কেন বলো তো বন্ধুরা? প্রচণ্ড গরম পড়েছে। তো ভাবলাম কি যে এই গরমে এই চাদর ঠাদর খুলে দিয়ে ঘরটা একটু হালকা করে দিই। যদিও এই চাদরটা আজকে খুলে দেবো, ধুয়ে তারপরে তুলে দেবো, আর টাঙাবো না, জানো তো। কারণ আমি চাচ্ছি এই গরমে ঘরটা একটুখানি ফাঁকা ঠাকা থাকুক, বেশ খোলামেলা থাকুক, ভালো লাগবে ওই কারণে। তো ওই কারণে খুলে দিয়েছি। আর এদিকে একটুখানি ধুলো টুলো ঝুলটুল ছিল, একটু ঝেড়ে নিলাম, কারণ অনেক দিন ধরে ওই দিকটা ঝাড়া হচ্ছিল না, যেহেতু চাদরটা টাঙানো থাকে। তারপরে যাই হোক, এদিকে ওটা তো খুলে ঝাড়া কমপ্লিট হয়ে গেলো। এবার বিছানাটাও আমি খুব সুন্দর করে ঝেড়ে নিলাম। আর দেখো, এত সুন্দর করে ঝাড়ি প্রত্যেক দিন, তারপরেও এত ধুলো যে কোথা থেকে আসে বুঝতে পারি না। যাই হোক, এই ধুলো মানে ঝেড়ে কমানোর আমার সাধ্য নেই, এরকম একটা ব্যাপার। তারপরে যাই হোক, চলো চাদরটা এবার ক্লিন পেতে নিই, কারণ এটা হচ্ছে আগের দিনের চাদর। কাঁচা থাকে, মানে আমার একটা চাদর কি বলো তো, নোংরা হয় ধুয়ে দিই, আবার আর একটা চাদর অলরেডি কিন্তু ধোয়াই থাকে, সেটা আবার পেতে দিই। আবার এটা কিছুদিন পাতা থাকবে, আর একটা ওই যে যেটা বের করেছি ওটা আবার ধুয়ে পরিষ্কার রাখবো। এইভাবেই চাদর অল্টারনেট করে আমি পাতি। তো যাই হোক, চলো আগে ইন্ট্রোটা তো দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, তো মেয়ে তো সকাল 8টা 8:30টায় পড়তে গেল, আর এখন তোমাদের দাদাভাই উঠে চা করছে। এখন আমি একটুখানি চা বানাবো অলরেডি, কারণ তোমাদের দাদাভাইকে বলছি দাঁড়াও একটুখানি ঘরটা ঝাড় দিইনি, কারণ মোটামুটি রান্নাঘরটা ক্লিন করতে পেরেছি, কিন্তু এই বড় ঘর দিয়ে বারান্দা দিয়ে এখনও ঝাড় দিইনি। তো এই ঘরগুলো আমি সুন্দর করে ঝাড় দিইনি, তারপরে আমি তোমাকে চা করে দিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই আবার বাজারে যাবে, একটু চা খেয়ে, ওই কারণেই আর কি ব্যস্ত। আর সকালবেলাটা জানো তো, ঘরটা খুঁচে খুঁচে ঝাড় দিতে অনেকটাই আমার টাইম লাগে, কারণ আমি দুপুরেও অতটা ভালো করে দিই না, বিকেলেও অত ভালো করে দিই না, কিন্তু সকাল টাইমটায় আমি ভীষণ ভালো করে ঘর ঝাড় দিই, খুঁচে খুঁচে বলতে পারো। তোমরা কে দাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার সকালবেলা ঘরটা ঝাড় দিতে বেশ টাইম লেগে যায়, জানো তো, কি করব। যাই হোক, তারপরে এদিকে যাই হোক, দেখো এটা তো একবার ঝাড় দেওয়াই হয়ে গেছে। রান্নাঘরটা দেখো আমি আবার ঝাড় দিতে চলে গেছি। সারাদিনে যে কতবার ঝাড় দিই আমি কি বলবো তোমাদের। তারপরে বন্ধুরা, ঝাড়টা দেওয়া কমপ্লিট করে ফস করে একটুখানি চাও খেয়ে নিলাম। যাই হোক, তোমাদের সাথে একটু এটা হচ্ছে শেয়ার করতে পারলাম না। তো চাটা খেয়ে নিলাম। এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে চা খেয়ে এবার ড্রেস পরে নিয়েছে, এখন ও চলে যাবে বাজারে। আর ও বাজার থেকে আস্তে আস্তে আমাকে অনেকগুলো কাজ করে রেডি রাখতে হবে। চলো কি কি কাজ করি সেটাই তোমরা দেখতে থাকো। তো এখন আমি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, চা খেয়ে লেগে পড়েছি আমার শোকেসগুলো মোছার কাজে। কেননা আমি ঝাড় না দিয়ে শোকেসগুলো মুছি না, সেটা তোমরা জানো, আমি আগেও তোমাদের ব্লগে বলেছি। কারণ যদি ঝাড় দেওয়ার আগে শোকেসগুলো আমি মুছে নিই, তারপরে যদি ঘরটা ঝাড় দিই, সেই একই হয়ে যায়, এই মোছার কোনো মানে থাকে না। তো ওই কারণেই আমি হচ্ছে পুরো ক্লিন করে ঝাড় দিয়ে তারপরেই কিন্তু আমি শোকেসগুলো মুছি, তাহলে ভালো থাকে, ধুলো ধুলো অতটাও মনে হয় না। তো তারপরে যাই হোক, মোছাটা কমপ্লিট করে এখন চলে এসেছি আমি কিন্তু ঘর মুছতে। আর এভাবে ঘর মুছতে কিন্তু আমার ভীষণ কষ্ট হয় বসে বসে, তবু কি করব জানি না। মানে এখন কি বলো তো, মানুষের জীবনে মানে কিছু কিছু সময় আসে, মুহূর্ত আসে খারাপ, ঠিক আছে। তো এখন আমার এই যে দিনগুলো যাচ্ছে, সময়গুলো যাচ্ছে সত্যি ভীষণ খারাপ, কষ্ট করে। জানি না কতদিন এই কষ্টগুলো করব, তবে করব। কষ্টগুলো করতে আমার ভীষণ ভালো লাগে, কারণ কষ্ট যদি না করি অনেক কিছু শিখতে পারবো না, বুঝলে। অনেকের কাছ দিয়ে অনেক কিছু শিখতে পারবো না। এখন এই যে কষ্ট করছি না, এই কষ্টটা মানুষকে জানি না কতটা কাকে কি শেখায় কষ্ট, কিন্তু আমাকে কষ্ট অনেক কিছু শেখায়। ঘুরে দাঁড়ানো বলো, তারপরে কি বলবো তোমাদের, মনের জোর বলো, অনেক কিছুই বাড়ায়। তো এবার তোমরা বলবে হয়তো, দিদিভাই কষ্ট মানুষের মনের জোর কি করে বাড়ায়? হ্যাঁ, আমি বলবো কষ্টই মানুষের মনের জোর বাড়ায়। কারণ কষ্ট যদি তোমরা না করো না, একটা সময় আসবে হয়তো সারাটা জীবন তোমাদের এরকম কষ্ট থাকবে না। আর আজকে এই কষ্টের দিনে তুমি কতটা অবহেলা পাচ্ছ, কতটা কষ্ট করতে হচ্ছে, কতটা এই মানে তোমার সময় খারাপে তুমি কতগুলো মানুষকে চিনে নিচ্ছ। তো এটাই হচ্ছে সবচাইতে কিন্তু ভালো, জানো তো। আমি মনে করি এই কষ্টের দিনগুলো
সবচাইতে আমার কাছে ওই কারণেই স্পেশাল। তো বন্ধুরা তারপরে যাই হোক, সকালবেলা রান্নাঘরটা তো মুছেছি, এখন আবার প্রেশারে কটা যখন ভাত করেছি না, একটুখানি ফ্যান ছিটেছিল সারা বেসিনে, তো ওই কারণে আবার একটুখানি মুছে নিলাম। আর যেহেতু ঘর মুছেছি তো আবারই মুছে নিলাম, কি আছে, দুবার করে মুছেছি, কোনো ব্যাপার না। যাই হোক, এতে আরও ক্লিনটা ভালো হলো। তারপরে যাই হোক, এদিকে এই যে দেখো চাদর ভিজিয়ে নিচ্ছি, দুটো চাদর বেরিয়েছে, তোমাদের তো বললাম এই চাদরগুলো আজকে ধুয়ে তুলে দেবো মোটামুটি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমি তোমাদের কি বলবো, যে আমি একটা সময় ছিল জানো তো, আমার কাজ করতে কোনো কষ্ট হতো না, মানে কাজ করতে করতে আমার আজকে শরীরের এই অবস্থা, যে আজকে আমি অনেক কাজ কম করি এখন আমি, ইদানিং খুব কাজ কম করি, কিন্তু একটা সময় ছিল আমি প্রচণ্ড খাটতাম। সকাল 6টার থেকে উঠে, 5টার থেকে উঠে একদম রাত 12টা 1টা অবধি আমি খাটতাম। তখন আমার জানো তো এতটা কষ্ট হতো না, কেন বলো তো, কারণ তখন আমার শরীরটা খুব ভালো ছিল, ওই কারণে আমি করতাম। তো যখন ভালো ছিল শরীরটার দিকে একদম কেয়ার করিনি, কাজ করতে করতে মানে নিজের দিকে কোনো খেয়ালই করতে পারিনি, যে দিক দিয়ে যা হয়ে যাক, আগে আমাকে কাজ করতে হবে। তো এরকম করে করে নিজের শরীরটা এখন ভীষণ খারাপ করে নিয়েছি। আর হ্যাঁ, এখন যদিও আমি ইদানিং অনেক কম কাজ করি, কিন্তু জানো তো এখন একটা দুটো কাজ করতেও ভীষণ কষ্ট হয়ে যায়। ওই যে তখনের কাজ করে করে গায়ে মানে গায়ে আর কি মালুম করিনি, কষ্ট হলেও করে গেছি। এখন সেই কাজের থেকে আমার কিছু কিছু জিনিস এতটা ক্ষতি হয়ে গেছে শরীরের, কি বলবো। এখন এই আমার সামান্য সামান্য কিছু কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। যেরকম ঘরটা ওইভাবে মুছতে ভীষণ কষ্ট হয়, কারণ মাজার এতটা সমস্যা দেখা দিয়েছে, কি বলবো তোমাদের, মাজার ভীষণ সমস্যা দেখা দিয়েছে। আর আরেকটা কাজ করতে ভীষণ কষ্ট হয়, যেটা আমার কাচতে, জামা কাপড় কাচতে আমার ভীষণ কষ্ট হয়। বেশিরভাগই আমি তোমাদের বলি, দেখবে যে তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে যদিও বাড়ি থাকে। সত্যি আমার কাচতে ভীষণ কষ্ট হয়, এই দুটো কাজ করতে আমার এখন ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটা সময় ছিল সত্যি, মানে কি বলবো তোমাদের, এই সমস্ত কাজ আমার করতে কোনো ব্যাপারই ছিল না। এর থেকে আরও কত কত কাজ করতাম, যদি তখন তোমাদেরকে আমি, মানে তখন তো আর ভিডিও করা স্টার্ট করিনি, যদি তখন ভিডিও করতাম না, তাহলে তোমরা বুঝতে পারতে যে আমি সারাদিনে সত্যি কত কাজ করি। সকাল থেকে আমি কি বলবো তোমাদের, আমি খাবারের সময় পেতাম না, যে আমি কখন খাবার খাবো, আমার কখন টাইম, এরকম একটা টাইম ছিল না। যদিও এখন আমি যেই কাজগুলো করি, আমি মনে করি এখন এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, এই কাজগুলো কিছুই না, এই কাজগুলো তো করতামই, এর সাথে আরও কত কাজ যে করতাম সেটা তোমাদের কি বলবো। এখন তো দুটো দুটো জামা কাপড় কাচি, তখন 3-4 বালতি করে আমি জামা কাপড় কাচতাম, জানো তো। তো এরকম ছিল, সেই সকাল থেকে শুরু করে রাত 12:30 অবধি আমি কোনো মানে টাইমই পেতাম না একটুখানি 10 মিনিট বসার মতো। তারপরে মেয়ে ছিল ছোট, কোনোদিনও কারোর কাছ দিয়ে একটু হেল্প পাইনি, এটা আমি একদম তোমাদেরকে জোর গলায় বলতে পারি। আমার মেয়ে হয়েছে, আমি কারোর থেকে যে একটা কাজ আমার মেয়ে হয়েছে বলে আমাকে কম করতে হয়েছে, না, কখনোই এটা হয়নি। মেয়ে পেটে থাকতেও আমি কত কাজ যে করেছি, কি বলবো। কাজ করতে করতে আমার মেয়েটার লাস্টে ভীষণ বড় শরীর খারাপও হয়েছিল, ও যখন হয়েছিল। যাই হোক, এসব কথা বাদ দাও, এসব কথা এখন আর বলতে চাই না। অনেক জীবনের গল্প যদি তোমাদের সাথে শেয়ার করি সারাদিন ফুরোবে না। তো তারপরে যাই হোক, এদিকে আমি জামা কাপড়গুলো কেচে দিয়ে এখন হচ্ছে চলে এসেছি, দেখেছো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক কাজ করে ফেলেছি। তো তোমরা দেখলে বাসন মাজা দিয়ে, বাসন মেজে আমি কি করেছি, জামা কাপড়গুলো ভিজিয়ে বাসন মেজেছি, বাসন মেজে আমি উঠোনটা ঝাড় দিয়ে গেছি, উঠোনটা ঝাড় দিয়ে আবার কেচে তারপরে মেলে এখন এই যে গাছগুলোতে জল দিয়ে নিলাম। আর দেখো আমার গাছগুলোতে মানে ছোট ছোট তাও কত সুন্দর ফুল হয়েছে, আর দেখো কি সুন্দর হয়েছে গাছগুলো। আর এদিকে দেখো এই যে আমার কুমড়ো গাছটা সুন্দর করে কিন্তু বেয়ে চলেছে। তো বন্ধুরা তারপরে যাই হোক, তোমাদের দাদাভাই চলে এসেছে আমি গাছে জল দিতে দিতে, আর এসেই দেখো এদিকে কলা নিয়ে বসে পড়েছে। কারণ এই কলাগুলো হচ্ছে কি কলা বলো তো, বিচে কলা, কিন্তু এটা হচ্ছে গাছ পাকা বিচে কলা, আমাদের বাড়ির গাছেরই কলা আর কি। তো ভাগ করছে এখন কাকে কি দেয়া যায়। আর বাড়ির গাছের যদি একটা কিছু হয় তাহলে আমরা মোটামুটি আশেপাশে সবাইকেই দিয়ে খাই। আর বাড়িতে যদি কোনো কিছু হয়, সত্যি কথা বলতে আমি আশেপাশে কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি। কারণ কেন বলো তো, যেইটুকুই হোক না কেন সবাই মিলে ভাগযোগ করে খেলে বেশ মজা লাগে দেখবে। তারপরে যাই হোক, তোমাদের দাদাভাই এদিকে বাজার নিয়ে চলে এসেছে। কী কী নিয়ে এসছে তোমাদের একটু দেখিয়ে দিই। এদিকে নিয়ে এসছে দেখো ভেন্ডি কতগুলো, আমড়া নিয়ে এসছে, আর হচ্ছে পাট শাক নিয়ে এসছে, হলুদ নিয়ে এসছে, এই টুকটাক কিছু ধরো সবজি নিয়ে এসছে, যেটা আমার একদমই বাড়ন্ত ছিল। তো তারপরে যাই হোক, চলো বাজারটা সেরে এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে একটুখানি শরবত করে দেবো, কারণ ও বাজার থেকে আসলেই একটুখানি শরবত করে দিই। আর এত পরিমাণে গরম, কি বলবো, বুঝতেই তো পারছো, বাজারে গেলে মোটামুটি মনে করো একদম পুড়ে আসতে হয়, আর শরীরে যা ক্যালারি
ক্যালারি আছে সব বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন এই যে তোমাদের দাদাকে একটু চিনি, লেবু, লবণ দিয়ে একটু শরবত বানিয়ে দিচ্ছি, আর এই শরবতটা হয়ে গেলে তারপরে ভাত খেয়ে নেবো, কারণ আমাদেরও এদিকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আর সবাই যদি বাড়িতে থাকে মোটামুটি, তাহলে দেখবে একসাথেই ভাতটা খেতে ভালো লাগে। আমরা খাই, কারণ যখন থাকে না তখন তো আলাদা আলাদাই খাওয়া হয়ে যায়, আর যখন থাকে তখন একসাথেই খাওয়ার চেষ্টা করি। তো ভাবলাম তোমাদের দাদাভাই আসুক বাজার থেকে, একসাথেই খাবো। তো এখন এই যে দেখো ভাতটা আমি বেড়ে নিচ্ছি প্রেশারে, আর প্রেশারের ভাত কিন্তু ভীষণ ভালো লাগে, আমার মেয়ের তো একদম বলতে পারো ফেভারিট। তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরের রান্না বসিয়েছি গুছিয়ে গাছিয়ে নিয়ে। চলো কি রান্না করি সেটা তোমাদের দেখাই। আর এত পরিমাণে গরম কি বলবো তোমাদেরকে, তো রান্নাঘরে আসলে জীবন বেরিয়ে যাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এনেছে কাতলা মাছ, অনেক দিন ধরে কাতলা খাওয়া হচ্ছে না, তো তোমাদের দাদাভাইকে একটু বলে দিয়েছিলাম কাতলা মাছ আনবে। তো কাতলা মাছের আজকে একটু কষা কষা করে আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করব, খেতে ইচ্ছে করছিল আমার অনেক দিন ধরেই। তারপরে যাই হোক তোমাদের দাদাভাই ওর জন্য কাতলা এনেছে। আর আজ হচ্ছে কাতলাগুলোর পিসগুলো দেখো জাস্ট অসাধারণ পিস, কিন্তু একদম সেই বড় বড়, আর একটু তেল তেল জমে গেছে মাছগুলোতে, এরকম মাছ বেশ ভালো লাগে। আর হালকা একটু ওই যে দেখো ডিমও হয়েছে এনেছে, তো আমি ডিমটাও এক সাইডে রেখে নিয়েছি। আর এদিকে চলো কাতলা মাছটা এবার একটু লবণ আর হলুদ মাখিয়ে নিই, কেননা এটা লবণ আর হলুদ মাখা থাক, যেহেতু একটু পরে রান্না করব। আগে আমি হচ্ছে ডাল রান্না করে নেব, ডাল পাট শাক দিয়ে। বন্ধুরা পাট শাক দিয়ে কিন্তু আমি ডাল এই যে বসিয়ে দিয়েছি, আর অলরেডি ফুটে একদম পুরো হয়ে গেছে। এখন যাই হোক সোমবারটা দিলে পাট শাক দিয়ে ডালটা মোটামুটি রান্না কমপ্লিট হয়ে যাবে। আর ডালটা রান্না করার পরে তারপরে আমি রান্না করব মাছের ঝোল, আর হচ্ছে এই আমড়ার টকটা। এই হচ্ছে আজকে রান্না হবে। আর ভাতটা আজকে সবার লাস্টে করে নেবো। ওই যে দেখো হাঁড়ি পুরো ফাঁকা আছে, কারণ লাস্টে করলেই ভালো হবে, এত গরম না, ভাতটা ভালো থাকবে অনেকক্ষণ। তো চলো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট করি, করে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর যা পরিমাণে গরম পড়েছে তা কি বলবো, মানে কিছু বলার নেই, এত পরিমাণে গরম। আর এই গরমে রান্না করা মানে আরও গরম। তো তাও যদি আবার কাঠের জালে হয় না, তো উনুনের জালে তো একটু গরম লাগবেই, গরমকালে দিন বলে কথা। তো চলো বন্ধুরা রান্নাবান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে তারপরে আবার কথা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর মধুমতি রয়েছে নৌকো গানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো পূজা করা আছে কবুল পাটে, আমার যদি দেয় তাহলে নৌকোটি আমি তবে 100 দাঁড়িয়ে পাঁচজন যেতে পারছি সারা মৃত্যু করে বাড়ানো কাটে, আমি কবর জবর কি বার শাস্ত্র মধ্যে তার নদী বার। তখন তুমি কেঁদো না আমার বসে বসে একলা করে কোনে, আমি তোমার যাচ্ছি না গো চলে রামের মতো 14 বছর বনে, আমি 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 যাবো রাজপুত্র হয়ে নৌকো ভরা সোনামানিক বয়ে, আশুক আর শ্যামকে নেবো সাথে করে, আমরা শুধু যাবো আমার 3 জনে। আমি কেবল যাবো একটি বাসার সমুদ্র তারা নদী পার, ভোরবেলা দেবো নৌকো ছেড়ে দেখতে দেখতে কোথায় যাবো ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে, পেরিয়ে যাবো ত্রিপুণীর ঘাট, পেরিয়ে যাবো তেপান্তরে মাঠে, ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাবো একটি বাসার সমুদ্র তারা। তো ফ্রেন্ড তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এখন হচ্ছে সন্ধেবেলা, মেয়ে পড়তে বসেছে আর আমি এই যে উঠে সবে বসলাম। তো যাই হোক মেয়ের স্পিড পড়াটা তো তোমরা দেখলে আর শুনলে, একদম এডিট করা না, নর্মালি ও যেই রকম পড়ে সেই রকমই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। বুঝতে পারছো তাহলে কতটা স্পিডে পড়ে ও। ওকে আমি বারবারই বলি যে তুই কবিতাটা অন্তত ঠিক করে পড় না, ও মোটেও কথা শুনবে না, ও ওভাবেই পড়বে। আর এতটা স্পিডে পড়বে সেটা তো তোমরা পুরোটাই দেখলে, মানে আমি কেন ওকে খালি খালি বকি। যাই হোক বাদ দাও। তারপরে ওদিকটা দেখো এই যে চাদরটা খুলে দিয়েছি, এখন বেশ ফাঁকা ফাঁকা লাগছে। তো তোমরাও কিন্তু জানিও যে এখন হচ্ছে কেমন লাগছে, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা যাই হোক সামনে কিন্তু জামাই ষষ্ঠী, আর আমার এই ভিডিওটা অনেক দিন আগের, কিন্তু কি বলো তো আমি হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে ভাবলাম যে সামনে জামাইষষ্ঠী সেই দিনই ভিডিওটা পোস্ট করা যাবে। কারণ হচ্ছে কি বলো তো আমার এখানে নেটওয়ার্কের ভীষণ সমস্যা, তারপরেও এই ভিডিওটা আমি এডিট করতে পারিনি। তো ভাবছিলাম এই জন্যই একটু লেট করছিলাম যে একবার এই ভিডিওটা এডিট করব জামাইষষ্ঠীতেই যেন সবাই দেখতে পায়, ওই কারণে। যাই হোক চলো একটুখানি তোমরা মানিয়ে নিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো। তো যাই হোক তোমরা জামাইষষ্ঠী উপলক্ষে ভীষণ ভীষণ এনজয় করো, আনন্দ করো। আর আমরা যাব না, আমরা গতবারও যাইনি। অ্যাকচুয়ালি কী বলো তো আমার বাবার বাড়ি সেভাবে কোনো দিনই জামাইষষ্ঠীটা হয় না। তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব।